প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের 2025-এর অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের সমস্ত স্কুল বা মডেল স্কুলগুলো আমি সমাধান করব। আজকের আমি প্রথম তোমাদের এমসিকিউ বা শর্ট টাইপ প্রশ্নগুলো বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি আলোচনা করব। এরপরে বড় প্রশ্ন 2 নম্বর কিংবা 3 নম্বর এইরকম বড় বড় প্রশ্নগুলো আলোচনা করব। এবং আজকের আমি প্রথম তোমাদের প্রথম মডেল 1 নম্বর এবং 2 নম্বর মডেলের প্রশ্নগুলো সমাধান করব, শুধুমাত্র 1 নম্বরের প্রশ্ন। চলো শুরু করি। আজকের 1 নম্বর মডেল হচ্ছে এসি ইনস্টিটিউশনস মালদা। এই প্রশ্নের 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একো 2 5/4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। যদি তোমাদের মূলদ সংখ্যা বলতে বলা হয়, যে কোনো সংখ্যা দুটোর মূলদ সংখ্যা মাঝে মূলদ সংখ্যা বের করতে বলা হয়, প্রথম তোমাদের কি করবে, প্রথমত তোমাদের করবে যে দুটি সংখ্যার যোগফল এবং 2 দিয়ে ভাগ করে দিলে তোমাদের যে কোনো সংখ্যার দুটি সংখ্যার মূলদ সংখ্যা বেরিয়ে যাবে। তাই একের দাগে 1 নম্বর মডেল স্কুলের একের প্রশ্ন কি হচ্ছে, একের আই বলছে 1 ও 4/5 এর মাঝে একটি মূলদ সংখ্যা বের করতে বলছে। যে কোনো দুটো সংখ্যার মাঝের মূলদ সংখ্যা বের করতে হলে দুটো সংখ্যা দুটো যোগফল করে 2 দিয়ে ভাগ করে দিলে মূলদ সংখ্যাটা বেরিয়ে যাবে। কেমন? চলো কি বলেছে, কীভাবে করবে, তাহলে তোমরা যোগ করে দাও। 1 এ 1 যুক্ত 4/5, 5 একে 5 প্লাস 5 প্লাস 4/5 বাই নিচে 2 সমান কি করবে দেখো, 5 4 9, 9/5/2 সমান 9/5 ইন্টু 2 সমান 9/10। 9/10 একটা 1 এবং 4/5-এর মাঝের একটি মূলদ সংখ্যা। কেমন? 9/10। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো। পরের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা। বলেছে √11, পাই, √4, √13। এবার আমরা জানি যে সমস্ত সংখ্যার মাথায় রুট থাকবে এবং পাই, রেডিয়ান বা আদার্স সংখ্যা চলরাশিগুলো সেগুলো কোনোদিন মূলদ সংখ্যা হয় না, শুধুমাত্র সংখ্যা প্লাস মাইনাস এরকম বা p/q আকারে প্রকাশ করা হয় এমন সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তাই এখানে দেখতে পাচ্ছি রুট তো অমূলদ সংখ্যা জানি আমরা, দেখা যাক। পাই রেডিয়ান তো হবে না, পাইয়ের মান তো 22/7, এটা তো হতেই পারে না। তারপরে √4, √13। দেখো √4টা একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, √4টা বর্গমূল হয়ে আছে, এর বর্গমূল কত হবে, √4টা বর্গমূল বলেছে। √11 তো হবে না, পাই হবে না, √4 √13 হবে না, কেননা এর বর্গমূল রুট থেকে যাবে। তাই √4টা অ্যান্সার হবে তোমাদের। কেমন হবে, 4-এর বর্গমূল কত হয় জানি আমরা, 4-এর বর্গমূল 2। এই 2টা পজিটিভ প্লাস 2টা হবে গিয়ে তোমার মূলদ সংখ্যা। অ্যান্সারটা হয়ে গেল তোমাদের। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন বলছে কোন সংখ্যাটিকে হার্ডির রামানুজন সংখ্যা বলা হয়। দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে যে হার্ডির রামানুজন সংখ্যা হলো 1729। কেন বলা হলো হার্ডি রামানুজনের সংখ্যাটা 1729কে কেন বলা হলো, যে দেখো হার্ডি রামানুজন সংখ্যা বা টেক্সিকেপ নম্বরকে বাংলা কিন্তু 1729 বলা হয়। মন দিয়ে ভালো করে শোনো, হার্ডি রামানুজন সংখ্যা বা টেক্সিকেপ নম্বরকে বাংলায় 1729 বলা হলেও হার্ডি রামানুজন সংখ্যাটির যে 1729কে কেন বেছে নিল, হার্ডি রামানুজন সংখ্যাটি 1729 কেন বেছে নিল, দেখো 1729 এই সংখ্যাটি দুটি আলাদা সংখ্যার ঘনফলের যোগফল হিসাবে প্রকাশ করা যায় বলে এটি হার্ডি রামানুজন সংখ্যা নামে পরিচিত। যেমন দেখো 1729কে এমন কোন কোন সংখ্যার ঘনফলের যোগফল হবে, দেখো 1729 যদি আমি করি, 1729 এমন দুটো সংখ্যার ঘনফলের যোগফল যা কিনা সংখ্যাটি হার্ডি রামানুজন, এটি কিন্তু হার্ডি কিন্তু লন্ডনের ট্যাক্সিতে ভ্রমণের সময় এই সংখ্যাটা তিনি তার মাথায় এসেছিলেন। দেখো 1729, দেখো 1729 12-র ঘনফল যোগ 3, একের ঘনফলের যোগফল কিন্তু 1229। আর একটা সংখ্যা হতে পারে 1729 সংখ্যাটি আরও দুটো সংখ্যার ঘনফলের যোগফল, দেখো 10-এর কিউব প্লাস 9-এর কিউব।
তাই এই দুটি সংখ্যাকে হার্ডি-রামানুজনের সংখ্যা বলা হয়। দেখো তারপরে দেখো প্রশ্নটা হচ্ছে গিয়ে বলছে সমাধান করো 5 × x + 3 = 15। এক্সের মান এখানে বের করতে বলা হচ্ছে। সমাধান দেখো, আমরা প্রথমে এক্সটা এই টোটাল সংখ্যার সঙ্গে কী আছে, গুণ আছে। আমি যদি 5টা যদি এদিকে নিয়ে চলে আসি, ভাগ হয়ে যাবে। এবারে পরে থাকবে x + 3 = 15, 15/5। আমরা এখানে x + 3 = 5 × 3 = 15, 3 পেলাম, বা x = +3 এদিকে এলে কী হয়ে যাবে, -3। সুতরাং x = কত হবে, 0। তাহলে x এর মান আমরা এখানে পেয়ে গেলাম 0। আবার আরেক রকম করতে পারো তোমরা, 5 × x + 3 = 15। তোমরা এই 5টা কিন্তু ওই ব্র্যাকেটের মধ্যে সংখ্যামালার সঙ্গে গুণ করে দেবে। 5-এর সঙ্গে x গুণ করলে 5x হবে, প্লাস আবার 5-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 5 × 3 = 15 হয়ে যাবে, = 15। বা 5x = +15 এদিকে হলে -15 হয়ে যাবে, বা 5x = কত হবে, 0। বা 5 আর x এর কিন্তু গুণ সম্পর্ক আছে, 5 যদি আলাদা করে নেই এদিকে এলে ভাগ হয়ে যাবে, 0/5। আমরা জানি 0কে 5 দ্বারা বিভাজ্য করলে 0ই হয়। সুতরাং x এর মান কি হলো, 0। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন বলছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। মনে রাখবে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে কি জানি আমরা, সমকোণ মানে 90 ডিগ্রি। সমকোণ মানে কি, 90 ডিগ্রি। দেখো এইদিকে দেখো, বর্গক্ষেত্র, আমি বর্গক্ষেত্র এঁকেছে, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং পরস্পরকে সমকোণে, প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। দেখো এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, দেখো এইদিকে একটা কর্ণ, এইদিকে একটা কর্ণ। এই কর্ণ দেখো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এই কোণের মান কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি, আর এই কোণের মানও 90 ডিগ্রি হবে। অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়। ঠিক আছে? সমকোণ মানে কি জানি, সমকোণ মানে কি 90 ডিগ্রি। সমকোণ হচ্ছে, সমকোণের মান কি হবে, 90 ডিগ্রি। বুঝা গেছে? তারপরের প্রশ্ন দেখো কি আছে, সরি, x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? আমরা সম্পূরক কোণ বলতে বুঝি দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে তাকে সম্পূরক কোণ বলা হবে। তাহলে সম্পূরক কোণ হবে 180 ডিগ্রিতে। সম্পূরক কোণ কি হবে, সম্পূরক কোণ হবে 180 ডিগ্রিতে। তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তাহলে আমরা যদি জানি সম্পূরক কোণ হয় দুটি কোণের সংযোগফল, ধরি আমরা যদি দেখি এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, সম্পূরক কোণ হবে, আমরা জানি সম্পূরক কোণ হতে গেলে দুটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হতেই হবে। তাহলে এক্ষেত্রে একটি কোণের মান যদি এক্স ডিগ্রি হয়, অপর কোণের মান কত হবে? অর্থাৎ সম্পূরক কোণটা কত হবে? তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ঠিক আছে? তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? এক্স ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। যদি বলা হয়, যদি তোমাকে যদি প্রশ্ন করে, যদি বলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমরা জানি সম্পূরক কোণ 180 ডিগ্রি, অর্থাৎ তখন কি করবে তুমি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তখন কি হবে? দেখো 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যদি হয় বলে, তাহলে কত হবে? 120 ডিগ্রি। সুতরাং এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন বলেছে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আমি এক্ষুনি বললাম, যেটা আলোচনা করলাম, এ একই রকম করবে। এখানে 47 ডিগ্রি বলেছে, এখানে বলেছে 47 ডিগ্রি। 47 ডিগ্রি বললে তোমরা সম্পূরক কোণ মানে সরাসরি তোমরা 180 ডিগ্রি করবে। তাহলে সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে বাদ দিয়ে দেবে, 180 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বাদ দিয়ে দেবে, সমান হয়ে যাবে কত? বাদ দিয়ে দাও। তাহলে 180 থেকে 47 বাদ দিলে কত হবে? 3 হবে। আর 7 থেকে 4 দিলে 3, 133 ডিগ্রি। 133 ডিগ্রি হবে 147 ডিগ্রির সম্পূরক কোণ।
পরের প্রশ্ন বলেছে যে যদি এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে এক্স এর মান কত? বুঝছে, যদি এক্স ডিগ্রি কোণের পূরক কোণ হয় 4x ডিগ্রি হয় তাহলে এক্স এর মান কত? আমরা আগের গণিতে জেনেছি সম্পূরক কোণ, এক্ষেত্রে পূরক কোণ। আমরা সম্পূরক কোণ বলতে 180 ডিগ্রি কোণের দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে সম্পূরক কোণ হবে। আর একটা হচ্ছে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হবে সেক্ষেত্রে কী হবে? পূরক কোণ হবে। অর্থাৎ এখানে বলেছে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি, অর্থাৎ দুটো কোণের মান অলরেডি বলে দেওয়া হয়েছে। একটা কোণ হচ্ছে এক্স ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 4x ডিগ্রি। সুতরাং এই দুটি কোণের যোগফল কত হবে জানি আমরা? 90 ডিগ্রি হবে। বুঝেছ? এই দুটি কোণের যোগফল কত হবে? এক্স ডিগ্রি আর 4x ডিগ্রি, এই দুটি কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে তাহলে এক্স এর মান কত হবে দেখে নিই। তাহলে এক্স ডিগ্রি প্লাস 4x ডিগ্রি, অর্থাৎ এই দুটি যোগ করলে কত? 5x ডিগ্রি হবে। 5x ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, বা এক্স ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 5 ডিগ্রি বাই 5। তাহলে 90কে 5 দ্বারা বিভাজ্য করলে কত হবে? 45। সুতরাং এক্স এর মান কত হবে? 45। এক্স এর মান কত হবে? 45। দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়? আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ বলেছে, সুতরাং পরিসীমা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বলে দেওয়া হয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে, এখানে আয়তক্ষেত্রের পরিসীমা বলে দেওয়া হয়েছে কত? পরিসীমা হচ্ছে 14 সেমি। পরিসীমা 14 সেমি। দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্য হবে 4 সেমি। দৈর্ঘ্য সমান 4 সেমি। দৈর্ঘ্য 4 সেমি। অতএব আমরা জানি দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান পরিসীমা। এই সূত্রটা আমরা জানি। তাহলে এবার আমরা সমাধান করে পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা বের করতে হবে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 4 সেমি বলে দেওয়া হয়েছে। দৈর্ঘ্য হচ্ছে কত সেমি? দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। প্রস্থ কত হবে? প্রস্থ কত তোমাকে বের করতে হবে। পরিসীমা কত দেওয়া হয়েছে? 14 সেমি। পরিসীমা দেওয়া আছে 14 সেমি, বা কি হচ্ছে 4 প্লাস প্রস্থ 2 এদিকে নিয়ে চলে আসবো, 14 বাই সমান 14/2। 2 এদিকে এই টোটাল রাশির সঙ্গে 2 গুণ সম্পর্কে ছিল, 2 যদি এদিকে ভাগ হয়ে যাবে, বা 4 প্লাস প্রস্থ ইকুয়াল টু 2 7 14 7, বা প্রস্থ ইকুয়াল টু সমান 4 প্রস্থ যোগ আছে আর এর আগে কিন্তু প্লাস আছে, 4 এদিকে এলে মাইনাস হয়ে যাবে, 7 মাইনাস 4, বা প্রস্থ ইকুয়াল টু 7 থেকে 4 বাদ দিলে কত হবে? 3, অর্থাৎ 3 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? 3 সেমি। দৈর্ঘ্য কত ছিল? 4 সেমি। পরিসীমা কত? 14। তাহলে হয়ে গেছে। তাহলে এবার আমরা সহজে পরিসীমা বের হয় কিনা দেখে নিই। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য 4 প্লাস প্রস্থ 3 সমান কত হবে? 2 গুণিতক 4 3 7 সমান 14। বেরিয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে দৈর্ঘ্য ছিল 4 সেমি আর প্রস্থ হলো 3 সেমি। ক্লিয়ার? এর পরের প্রশ্ন দেখো, 1 নম্বরের প্রশ্ন এবার শেষ করে দিয়েছি আমরা। 1 নম্বর মডেলের 2 নম্বর মডেলটা দেখো। চলো 2 নম্বর মডেলের দিকে এগিয়ে যাই আমরা। 2 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, সত্য বা না মিথ্যা লেখো। সত্য না মিথ্যা লেখো। এই প্রশ্নে দেখো এ এবং বি মূলত সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলত সংখ্যা হবে। অবভিয়াসলি প্রশ্নটা সত্যই হবে। এ আর বি দুটো মূলত সংখ্যা হলে তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এ বাই বি আকারে সেইভাবে প্রকাশ করা হয়েছে। সুতরাং এ বাই বি, এ এবং বি মূলত সংখ্যা দুটিকে আমরা এইভাবে লিখতে পারি এ বাই বি আকারে, এ বাই বি আকারে। তাহলে সুতরাং এই প্রশ্নটা এটা কিন্তু সত্য। সত্য। তারপর প্রশ্ন দেখো,
যে 1225 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? 1225 প্রথমে আমরা 1225 সংখ্যাটিকে আমরা লসাগু করব। 1225কে যদি আমরা লসাগু করি পাবো কি? দেখো 2 2 2 দিয়ে যাব না, 5 আছে শেষে, 5 আছে, 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দিয়ে দিই আমরা। 5 5 দুগুণে 10, 22, 5 4 20, 2 25, 5 5 25, আবার 5 যাবে, 5 দ্বারা বিভাজ্য। মনে রাখবে যে সংখ্যার শেষে 5 অথবা 0 থাকে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। তো এই দুটি সংখ্যা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। 5 4 20, 4 5 45, 5 9 45, এবার 49 7 দ্বারা বিভাজ্য হবে, 7 7 49। দেখতে পাচ্ছি কি বলেছিল, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, কোন গুণফল বলছে 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। দেখো আমি পূর্ণ ঘন সংখ্যাটা ঠিক একই রকম হয় না, 3 হোল, তাই না? তার ভিতরে কী কী লসাগুগুলো পেলাম আমরা? 5 × 5 × 7 × 7। তাহলে দেখছি ঘনফল হতে গেলে 3টে করে সংখ্যা লাগে, কিন্তু একটা করে আছে। তাহলে 2 5 হলে কি ঘন বর্গ হয়। আর এখানে ঘনমূল যদি করি বা ঘনফল যদি করি 3টে সংখ্যার গুণফল হবে। তাহলে 5 এখানে একটা শর্ট হয়েছে 5 আর একটা 7 × 7। তাহলে এই দুটো সংখ্যা যদি আমি দিই তাহলে পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে এখানে যদি দিয়ে দিই 3 5, 3টে 5 আছে, 3টে 5-এর গুণফল অর্থাৎ 5-এর কিউব গুণিতক 3টের সাথে গুণফল কত হবে? 7-এর কিউব। তাহলে দুটো সংখ্যা কিন্তু কত হয়ে গেল? পূর্ণঘন সংখ্যা হবে না? যদি 3 3 কিউবগুলো উড়িয়ে দিই তাহলে কি 5 গুণিতক 7 কত হবে? 7 5 35। তাহলে 35 হবে গিয়ে তোমার পূর্ণঘন সংখ্যা। তাহলে এই 5 আর 7 এই দুটির গুণফল হবে গিয়ে তোমার, এই দুটি গুণফল যদি গুণ করা হয় তাহলে কি হবে? সংখ্যাটি কিন্তু পূর্ণঘন সংখ্যা হবে। সুতরাং কোন ক্ষুদ্রতম সংখ্যা হবে? 35। বেশ, পরের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নটা দেখো ভালো করে, যে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। কি বলেছে? প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ? আমরা পূরক কোণ জানি, পূরক কোণ হয় 90 ডিগ্রিতে। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে সেটা পূরক কোণ হবে। তো দুটো যোগ করে দাও 90 ডিগ্রি হয় কিনা দেখো। তাহলে হাফ হাফ কত? 1 হয়, 67 22 কত হবে? 29। আর এখানে 70 90 এটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি। 60 হাফ হাফ 1 ডিগ্রি, 3 ডিগ্রি, হাফ হাফ কত? 1 হয়, আর 2 আর 1 3, আর 6 3 9 হবে না এটা। হাফ হাফ কত হচ্ছে? 1 হয়, 4 3 7 কে 4 3 7 3 10 এটাও হবে না। তো 66 ডিগ্রি আর 2 ডিগ্রি এটা কিন্তু যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে না। দেখতে পাচ্ছি এটা হবে কিন্তু এই দুটো ডিগ্রি কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছে। সুতরাং অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, যে সঠিক উত্তর নির্বাচন করো। কোন কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোনটি পূরক কোণের মান কত হবে? দেখো কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে, সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোনটি পূরক কোণের মান কত হবে? তাহলে কী কী অপশান কী আছে? 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি, কোনোটি নয়। চলো, ধরো কোনো কোণের মান ধরো এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি হলে সেই কোণের সম্পূরক কোণ কত হবে? আমরা জানি সম্পূরক কোণ 180 ডিগ্রি, দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে এক্স বিয়োগ করব। এক্স ডিগ্রি বাদ দিলে কী হবে? এক্স ডিগ্রি কোণের পূরক কোণ হয় জানি। কি বলেছে? এই পূরক কোণের মানের দ্বিগুণ হবে, কি বলছে? এই পূরক কোণের মানের দ্বিগুণ হবে যে সংখ্যাটি, সেই সংখ্যাটির পূরক কোণের মান কত? তাই আমরা জানি পূরক কোণ হলে 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি থেকে আমরা এই সংখ্যাটি বাদ দেব, 2 × 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। সুতরাং এই অ্যান্সারটা কি আছে? কোনো দিন নেই। এই অ্যান্সারটি অপশানের মধ্যে নেই। বলেছে কি যে 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি কোনোটিই নয় হবে অবশ্যই। তো পরের প্রশ্ন দেখো, পাশের ছবিতে A0P বলছে, AOP কোণের মান বলছে, আর BOP এর চেয়ে কত? 180 ডিগ্রি বেশি। এবার পাশে চিত্রটা দেওয়া আছে, AOP কোণ BOP কোণের চেয়ে কত? 180 ডিগ্রি বেশি হলে বলছে AOP ও BOP এর মান কত হবে? চলো এই প্রশ্নের সমাধানটা করি। ছবিটা আমরা খাতায় তুলে নিয়েছি, দেখো বলছে AOP কোণ হবে, AOP কোণ কী কোণের থেকে বেশি হবে? এই কোণের মান
বি ও পি কোণের চেয়ে BOP 140 ডিগ্রি বেশি। সুতরাং আমরা করতে পারি কি, আমরা জানি এই দুটি কোণের যোগফল হবে একটা সরল কোণ 180 ডিগ্রি। এই দুটি কোণের যোগফল, একটি কোণ বলছে AOP কোণ ধরি x ডিগ্রি, এই কোণ AOP কোণ x ডিগ্রি ধরলাম। আর x ডিগ্রি হলে এই কোণের মানটা কিন্তু কত কত বেশি হবে, 180 ডিগ্রি বেশি হবে। কত হবে, x ডিগ্রি প্লাস 140 ডিগ্রি বেশি হবে। এই কোণের চেয়ে এই কোণটা কত বেশি, 140 ডিগ্রি বেশি হয়েছে। এক্স ডিগ্রি কোণ, আমি যদি এই কোণটাকে এক্স ডিগ্রি কোণ বলি, তাহলে এই কোণের বেশি কত হবে, এই কোণটা কত ডিগ্রি বেশি হবে, 140 ডিগ্রি বেশি হবে। আর এই দুটি কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। বোঝা গেছে? বা এবার দেখো যোগ করি, আমি ব্র্যাকেট তুলে দিলে দুটো এক্স পাবো, দুটো এক্স মানে 2x ডিগ্রি প্লাস 140 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এই তাহলে 140 ডিগ্রি এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। বা 2x ডিগ্রি ইকুয়ালস টু 40 ডিগ্রি। কেন, 180 থেকে 140 বাদ দিলে 40 ডিগ্রি হয়। বা x ডিগ্রি সমান 40 ডিগ্রি বাই 2 সমান কত হবে, 20 ডিগ্রি। তাহলে x ডিগ্রি এই কোণের মান x ডিগ্রি, এই কোণের মান আমরা ধরবো x ডিগ্রি, বিয়োগ ধরি BOP কোণের মান কত হচ্ছে x ডিগ্রি। x ডিগ্রি ধরলে এই কোণের মান কত হবে, তাহলে x ডিগ্রি প্লাস 180 ডিগ্রি হয়েছে। তাহলে এই কোণের মান হয়ে গেছে আমাদের। তাহলে x ডিগ্রি কোণের মান কত পেয়েছি, x ডিগ্রি ধরেছিলাম কত, BOP ধরি BOP কোণ x ডিগ্রি। তাহলে x ডিগ্রি হলে কি এটা এই কোণের মান কত হবে, 20 ডিগ্রি। আর এই কোণের মান কত হবে, দেখো এই কোণের মান ধরেছিলাম কি x প্লাস 140, তাহলে কত হবে 20 প্লাস 140 সমান কত হবে, 160 ডিগ্রি। 160 ডিগ্রি সমান AOP কোণের মান। AOP কোণের মান কত হবে, 160 ডিগ্রি। আর BOP কোণের মান কত হবে, 20 ডিগ্রি হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে পাশের ছবিতে AOP BOP এর চেয়ে 140 ডিগ্রি বেশি হলে এটা তো হয়ে গেল, এটা বাদ দাও। পরের প্রশ্ন দেখো 6, পাশের ছবি থেকে x ডিগ্রি এর মান নির্ণয় করো। এই ছবিটা দেওয়া আছে, এখান থেকে x ডিগ্রি কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে চলো দেখি, দেখো তুলে নিয়েছি আমরা খাতায়। AB কিন্তু সরল কোণ 180 ডিগ্রি হয়। তাহলে এই সরল কোণকে আমরা কতগুলো কোণে ভাগ করেছি, 3টি কোণে ভাগ করেছি। তাহলে 3টি কোণের মান অলরেডি দেওয়া আছে, দেখো 3টি কোণের মান, 3টি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে এই 3টি কোণের যোগফল করে নিয়ে গিয়ে x ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান কত হবে, 180 ডিগ্রি। বা x ডিগ্রি আর 2x ডিগ্রি যোগফল 3x ডিগ্রি হবে, 3x ডিগ্রি প্লাস 45 সমান 180 ডিগ্রি। বা প্লাস 45 ডিগ্রি এই দিয়ে নিয়ে চলে আসবো, 3x ডিগ্রি পড়ে থাকবে, 180 ডিগ্রি থেকে কতবার দেবো, প্লাস 45 ডিগ্রি এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 45 ডিগ্রি। বা 3x ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, 135 ডিগ্রি, 135। তাহলে বা এপারে করছি দেখো, বা 3x ডিগ্রি ইকুয়ালস টু 135 ডিগ্রি বা x ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি বাই 3, 3 4 12 15, 3 5 15 কত ডিগ্রি হবে, বা x ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে x ডিগ্রি মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি, প্রস্থ কত? এই প্রশ্নের সমাধান সম্পূর্ণ সহজভাবে করে দিচ্ছি। দেখো আমি আগের মডেল স্কুলটায় সমাধান করেছি এই ধরনের প্রশ্ন। আর এখানে দেখে নাও প্রশ্নের সমাধানটা কি বলেছে, আমি শর্টকাটে করে দিচ্ছি। দেখো বলেছে পরিসীমা দিয়ে দেওয়া হয়েছে, পরিসীমা কত, প্রশ্নের পরিসীমা দেওয়া হয়েছে, পরিসীমা সমান কত ডিগ্রি বলেছে, পরিসীমা 24 সেমি। আর কি দিয়ে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে গিয়ে দৈর্ঘ্য দেওয়া হয়েছে, দৈর্ঘ্য কত বলছে, 9 সেমি। তাহলে অতএব পরিসীমার সূত্র আমরা জানি। তাহলে আমরা কি জানি, আমরা জানি
টু ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান পরিসীমা হয়, বা 2 এই টোটাল মানগুলো আগে বসিয়ে দিই। 2 ইন্টু দৈর্ঘ্য কত ছিল 9 সেমি, প্লাস প্রস্থ কত দেওয়া নেই, প্রস্থ ফেলে রাখছি আমরা, পরিসীমা কত 24 সেমি দেওয়া হয়েছে, বা 2টা এই টোটাল রাশিমালার সঙ্গে গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, রাশিমালাটা পরে থাকবে 9 প্লাস প্রস্থ ইকুয়াল টু 24 ভাজিতক 2, বা 9 প্লাস প্রস্থ 12 দুগুণে 24 12। তাহলে আমরা কাটাকাটিটা করে নিয়েছি, 24কে 2 দিয়ে ভাগ করেছি, কাটাকাটি করতে 12 হয়েছে। কেমন, কত উত্তর হবে 9 প্লাস প্রস্থ ইকুয়াল টু কত হবে 12। তাহলে এবার দেখো, বা প্রস্থ ইকুয়াল টু কত হবে, প্রস্থ ইকুয়াল টু 12 প্লাস 9 এদিকে গেলে -9 হয়ে যাবে, বা প্রস্থ ইকুয়াল টু কত হবে 12 থেকে 9 বদলে কত হবে 3 সেমি উত্তর আমাদের। প্রস্থ কত হয়েছে, প্রশ্নই ছিল প্রস্থ কত, প্রস্থ কত হলো আমাদের 3 সেমি হয়ে গেল। এরপরের প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। পাই চিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। পাই চিত্রে তথ্যগুলি প্রকাশ করা হয় বৃত্তকলার মাধ্যমে। পাই চিত্রের তথ্যগুলিকে প্রকাশ করা হয় বৃত্তকলার মাধ্যমে। ঠিক আছে, বৃত্তকলা কীরকম, বৃত্তকলা আশা করি পাই চিত্রের ছবিগুলো তোমরা দেখেছো, যে একটা বৃত্ত অঙ্কন করে দেবো, যে বৃত্ত অঙ্কন করে পাই চিত্রে তথ্যগুলি বৃত্তকলার মধ্যে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই বৃত্তকলা এইটুকু তথ্যগুলো প্রকাশ করা হয়। এই কোণের মান এইটুকু পরিধি বরাবর যে মান পাওয়া যায় তাকে বলা হয় বৃত্তকলা বলা হয়। ঠিক আছে, এবার চলো আমাদের এই 2 নম্বর স্কুলটা সমাধান, 2 নম্বর মডেল স্কুল সমাধান করলাম। আর এর পরের ভিডিওতে থাকবে তোমাদের পরবর্তী স্কুলগুলো, প্রথমে 1 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছে, আমি পরবর্তীতে আরও 2 নম্বর 3 নম্বর বা বড় যে প্রশ্নগুলো থাকছে সেগুলো আমরা আলোচনা করব। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।